সপ্তপুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া, দৈন্যের দায় বেচি বসে মায় এমনই লক্ষ্মী ছাড়া। বিশ্বাস করুন, এই সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে, এই বন্ধ কারখানার গেটের সামনে দাঁড়িয়ে আজকে রবীন্দ্রনাথের 2 বিঘা জমির এই আবেগের কথা বারবার মনে পড়ছে। মাটির প্রতি মানুষের যে আবেগ, জমির প্রতি যে ভালোবাসা, তা বোধহয় আজ সুপ্রিম কোর্টের স্বীকৃতিও আদায় করে নিল। একেবারে স্পষ্ট ভাষায় সুপ্রিম কোর্টের মাননীয় 2 বিচারপতির ডিভিশন বেঞ্চ তারা দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিল সিঙ্গুরে জমি অধিগ্রহণ অবৈধ এবং 12 সপ্তাহের মধ্যে কৃষকদের জমি ফেরত দিতে হবে। আমরা ঠিক যেখানে দাঁড়িয়ে আছি, এখানে টাটাদের এই কারখানা গড়ার এখানে প্রস্তুতি নেওয়া হয়েছিল এবং এই যে জমিটার ওপর আমরা দাঁড়িয়ে আছি, বাইরে এবং বেশিরভাগটা ভেতরে, এমন 2 জন কৃষককে দিয়ে এই অনুষ্ঠান শুরু করব। একেবারে যেখানে দাঁড়িয়ে আছি এই পায়ের তলার জমিটা তাদের। প্রথমে আসবো মৃত্যুঞ্জয় দের কাছে। মৃত্যুঞ্জয় বাবু, আপনার কাছে আমি যেটা প্রথমেই জানতে চাইবো যে সিঙ্গুরে জমির আন্দোলন, আপনাদের আন্দোলন, নিঃসন্দেহে জমি আন্দোলনের যদি ইতিহাস লেখা হয়, এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই যে সিঙ্গুর আন্দোলন তার ভেতরে একেবারে উল্লেখযোগ্য জায়গা করে নেবে। কিন্তু যে মানুষগুলো 1 দশক ধরে, 10টা বছর ধরে এই লড়াইটা চালালেন এবং কোথাও কোনো নিশ্চয়তা ছিল না, কালকেও হলপ করে কেউ বলতে পারছিলেন না যে সুপ্রিম কোর্টের এই রায় কী আসবে। সবথেকে বড় কথা, সুপ্রিম কোর্টে মামলা কবে শেষ পর্যন্ত রায়টা পাওয়া যাবে, কবে সেই মামলার ইতি হবে, এই অনিশ্চয়তার মধ্যে 10টা বছর কিভাবে কেটেছে মৃত্যুঞ্জয় বাবু? খুব কষ্টের মধ্যেই কেটেছে। যে জায়গা দাঁড়িয়ে আছে, এই জমিও আমাদের ছিল 4 বিঘা জমি, আর বাপ ঠাকুরদাদের 4 পুরুষের জমি, এবং আমার মা বাবারাও গত হয়ে গেছেন। এখন আমরা ওই জমির মালিক। আমার ভাই একটা সম্পূর্ণ চাষের উপর ডিপেন্ড করতেন, তিনিও রোগে অসুখে মারা গেছে চিন্তা করে 2008 সালে ডিসেম্বর মাসে। খুবই দুঃখের সঙ্গে এ গেছে, চিন্তা করে 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 গেছে। তবে আমরা যে এই জয়, সুপ্রিম কোর্টের জয়, এ আমাদের পক্ষে অনুকূলে এসেছে, অতি অবশ্যই ভালো। আর আমরা আশা করব যে এই জমির মধ্য দিয়েই আমরা এই ট্র্যাক্টর বার করেছিলাম, হ্যান্ড পাওয়ার টিলার, সেই পাওয়ার টিলারও এখনও পর্যন্ত আমাদের অব্যাহতি। সেই জমির জন্য পাওয়ার টিলারগুলো বসে আছে এবং আমরা কোনো ক্রমে দিনাতিপাত করছিলাম, তাতেও আমরা সহ্য করেছি। এই জয় আমাদের পক্ষে নিশ্চয়ই ভবিষ্যতের দিকে আরও আলো আশা দেখাবে, এই বলে আমি বলছি। মৃত্যুঞ্জয় দের সঙ্গে আমরা কথা বলছিলাম। মৃত্যুঞ্জয় বাবু এই লড়াইয়ের মধ্যে, এই 10 বছরের মধ্যে নিজের পরিবারে, নিজের স্বজনকে, নিজের ভাইকে হারিয়েছেন। এই আন্দোলনের মধ্যেই উনি বলছেন চিন্তায় চিন্তায়, দুশ্চিন্তায় তাকে প্রাণ দিতে হয়েছে। একদিকে এই সুপ্রিম কোর্টের রায়, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় জমি আন্দোলনের ওপর একেবারে নৈতিক বৈধতা দিল, আইনি বৈধতা দিল, তেমন অন্যদিকে যে কৃষকরা এতদিন অবধি কার্যত কিচ্ছু পাননি, তাদের মুখে আজকে আশার আলো। সিঙ্গুরের যে কোনো পাড়ায় আপনি যাবেন, মানুষ উল্লাস ধ্বনি করছে, জয়ধ্বনি করছে এবং যারা ক্ষমতায়, শাসন ক্ষমতায়, সেই তৃণমূল কংগ্রেস, যাদের জমি আন্দোলন নিঃসন্দেহে রাজনৈতিকভাবে একটা হাতিয়ার হয়েছিল, সেই জমি আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, দুহাত তুলে আশীর্বাদ করছেন সিঙ্গুরের সাধারণ মানুষ। এবার যার সঙ্গে কথা বলবো তার নাম প্রসেনজিৎ দাস। প্রসেনজিৎ বাবু, এই যে অঞ্চলের জমিতে আমরা দাঁড়িয়ে আছি, ঠিক কারখানার গেটের সংলগ্ন জমির মালিক, তারা কিন্তু অনিচ্ছুক কৃষক, কোনোভাবে চেক নেননি এবং এই লড়াইটা চালিয়ে গেছেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে প্রসেনজিৎ বাবুই প্রথম যিনি জমির মাপ করে কত পরিমাণ জমি, কত পরিমাণ বহু ফসলি জমি টাটারের কারখানায় গেছে, সেই হিসেবটাও করেছিলেন। আজকে এই 2016 সালের 31শে আগস্ট দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট যখন মমতা বন্দ্যোপাধ্যায় জমি আন্দোলনের ওপর একেবারে স্বীকৃতির শিলমোহর দিল, আপনাদের অনুভূতিটা কিরাম? এবার সিঙ্গুরের সাধারণ মানুষ, আপনাদের মুখে হাসি ফুটবে? 12 সপ্তাহের মধ্যে আপনাদের জমি ফেরত দিতে হবে সরকার। দীর্ঘ লড়াই করার পর আমাদের সত্যি আজকে যা মনের ভিতরে আনন্দ হচ্ছে, যা ফিলিংস হচ্ছে, সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। কিন্তু আমাদের মনের ভিতরে যে প্রশ্নটা আপনি আগে করেছিলেন, যে আমাদের কিন্তু মনের ভিতরে পুরোপুরি ভরসা ছিল, এই কারণেই আমরা নিজেরাও জানি যে অধিগ্রহণ করা জমি কোনোদিনই ফেরত দেওয়া যায় না 1894 সালের আইনে। কিন্তু আমরা এটাও জানি যে 1894 সালের যে আইন, সে আইনে জনস্বার্থে এটা আইনটা অ্যাপ্লাই করা যায়, কিন্তু সেই অ্যাপ্লিকেশনটাই ভুল হয়ে গিয়েছিল। যে কারণে আমাদের মনে সর্বোপরি ভরসা ছিল, কারণ বহু সিপিএম এর নেতারাও আমরা বলেছিলাম অধিগ্রহণটাই আইন মেনে হয়নি, কারণ অধিগ্রহণটাই বেআইনি হয়ে গেছে।
এবং আমরা যে লড়াইটা করেছিলাম শুধু আমার পার্সোনাল জমি সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরাও তাই বলছেন যে আইন তো অবৈধ হতে পারে না, কিন্তু পদ্ধতিটাই অবৈধ, আগাগোড়া অবৈধ হয়েছে। এবং যেটা জনস্বার্থে, সরকার এয়ারপোর্টের জন্য রেল লাইনের জন্য জমি নিলে সেটা জনস্বার্থ হতো, বরং এটা জনস্বার্থ বিরোধী, এটা বরাবরই আমাদের মনের ভিতরে কাজ করে গেছে এবং আমাদের সেই সাহসটা জুগিয়ে গেছে এবং আমরা এই জন্য লড়াই করেছি। আরো শুধু আমার কিন্তু জমি, আমি বলছি যে প্রসেনজিৎ বাবু, ভয়ঙ্কর কঠিন একটা লড়াই, যেখানে শেষটা কিন্তু দেখা যাচ্ছিল না, স্পষ্ট ছিল না। মানে সুপ্রিম কোর্টে আমরা জানি বছরের পর বছর একটা মামলা চলে এবং সেই মামলায় রায় কি হবে তাই নিয়ে উদ্বেগ তো অনেক পরের ব্যাপার। তার আগের উদ্বেগ হচ্ছে রায়টা কবে মানুষের সামনে আসবে। সেই অনিশ্চয়তার মধ্যে তো 10টা বছর আপনাদের কাটাতে হয়েছে। 10টা বছর অনিশ্চয়তার মধ্যে নিশ্চয়ই আমরা কাটিয়েছি, কিন্তু এই লড়াই আরও 10টা বছর আমরা করতে রাজি ছিলাম, কারণ আমরা জানি এটা একটা বৃহৎ স্বার্থ, এটা দেশের খাদ্য সুরক্ষার স্বার্থ। কারণ আমরা বরাবর বলে এসেছি, একটা পুকুর ভরাট করা যদি অন্যায় হয়, গাছ কাটা যদি অন্যায় হয়, তাহলে খাদ্য নিরাপত্তার জন্য একটা উর্বর জমিকে ধ্বংস করা এটাও কিন্তু ঘোরতর অন্যায়। এর জন্য সারা ভারতবর্ষে একটা আইন প্রতিষ্ঠা হোক, যেটার জন্য আমরা লড়াই করেছি। দীর্ঘ লড়াই এবং দীর্ঘ একটা বৃহৎ স্বার্থের জন্য আমাদের ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিতে হয়, যেটা মহাভারতে আমরা গান্ধারীর কাছে মুখ থেকে শুনেছি। অর্থাৎ আত্মত্যাগের একটা বিষয়, যারা এই লড়াইটা চালিয়েছেন, কোথাও মানুষের মনের জোর দিয়েছে। আমি আরেকবার মৃত্যুঞ্জয় বাবুর কাছে আসবো। মৃত্যুঞ্জয় বাবু, জানতে চাইবো যে আপনি বলছিলেন যে খুব দৈন্য, খুব অনটনের মধ্যে এই গত 10টা বছর আপনাদের সংসার চলেছে। এইবার 12 সপ্তাহের মধ্যে জমি ফেরত পাবেন। এখনও তো মানে জমিটার ওপরে হয়তো যেরকম বলা হচ্ছে 4 ফুট 6 ফুটের বা 7 ফুটের কংক্রিটের কিছু হয়ে গেছে। এই মুহূর্তে যে চাষ শুরু করতে পারবেন তা নয়। কি ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? যে আমরা যদি জমি ফেরত পাই, অবশ্যই আমরা নিরবচ্ছিন্ন আন্দোলনও করেছি। সে পরিপ্রেক্ষিতে আমরা আশা করব যে জমি পাবো। আর একটা বিশেষ কথা হচ্ছে, সব কিছু বিরাট বিরাট বিল্ডিং যখন নতুন ইনস্ট্রাকশন করা হয়, তখন নিশ্চয়ই জমি এমন কিছু হয়নি পুনরায় ফেরত না দেওয়ার কোনো এই প্রশ্নই আসছে না। এবং পরিষ্কার দেখা যাচ্ছে অনেকটা কিন্তু খোলা এলাকাও আছে, গোটাটা জুড়ে কারখানা হয়েছে, বিষয়টা এমন নয়। অবশ্যই ফেরত দেওয়া যাবে, খুব আংশিক না, ফেরত তো 12 সপ্তাহের মধ্যে দিতেই হবে, একদম মাননীয় বিচারপতিরা স্পষ্ট করে দিয়েছেন। ফেরত পাওয়ার পর মানে হোয়াট নেক্সট, এবার কি করবেন জমিটা নিয়ে? জমিটা অবশ্যই আমরা চাষ করবো, চাষজীবী লোক আমরা অবশ্যই চাষ করব। যে জমিতে আমরা এত করেছি, লরি লরি আলু লোড করে স্টোর করেছি, তার মূল্য তো পাইনি, তবুও অল্প আশা নিয়ে আশা করবো আমাদের জমি যেন ফেরত দেওয়া হোক। এবং জমি মনে করলে একটা সমুদ্রের গভীরতা যদি মাপা যায় একটা ইঞ্জিনিয়ার দিয়ে, নিশ্চয়ই সেটা অবশ্যই খুব একটা বেশি ব্যয় সাপেক্ষ হবে না এটাকে পুনরুদ্ধার করা। ঠিক। আমি অর্থনীতিবিদ অভিরূপ সরকারের কাছে যাব। অভিরূপদা, কোনো সন্দেহের অবকাশ নেই যে আজকে ঐতিহাসিক রায় একেবারে স্পষ্ট করে দিয়েছেন সুপ্রিম কোর্ট যে জমি অধিগ্রহণ অবৈধ ছিল। দীর্ঘদিন ধরে আমার মনে হয় অন্তত 1000 কিংবা 2000 এপিসোডে বিভিন্ন সময় আপনি এবিপি আনন্দের যেটা বারবার বলেছেন, এবং দ্বিতীয় আরেকটাও যে 12 সপ্তাহের মধ্যে জমি ফেরত দিতে হবে। আমি প্রথমে যেটা বলবো যে আইনত যা সিদ্ধ এবং আমাদের ন্যায় বিচার যেটা মনে করছে, এই দুটো সবসময় একরকম হয় না। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুটো একরকম হলো। এটাই আমার কাছে ইমোশনালি সব থেকে অ্যাপিলিং মনে হচ্ছে। এবং যদি এটার ইমপ্লিকেশন দেখি, এটার একটা বিপুল ইমপ্লিকেশন রয়েছে। ইমপ্লিকেশনটা হচ্ছে যে প্রাইভেট পারপাসে সরকার জমি অধিগ্রহণ করতে পারবেন না। প্রাইভেট পারপাসটা খুব ওয়েল ডিফাইন্ড হয়ে গেল। কেউ যদি প্রাইভেট প্রফিটের জন্যে জমি চান, তাহলে সরকার সেখানে নাক গলাতে পারবেন না। এটা পরিষ্কার হয়ে গেল। আগে যেটা বলা হচ্ছিল যে প্রাইভেট পারপাসে জমি নেওয়া হলেও অনেক লোক উপকৃত হচ্ছে, অনেকের কর্মসংস্থান হবে, যে যুক্তিগুলো বারবার দেওয়া হয়েছে, ইনফ্যাক্ট আইনজীবীদের পক্ষেও সেটা একটা যুক্তি দেওয়া হচ্ছিল। তাছাড়া বলা হচ্ছিল যে ছোট ছোট জমি একলপ্তে পাওয়ার জন্য সরকারকে দরকার। এখন এটার সমস্যাটা হচ্ছে যে যিনি কাজ পেলেন, হ্যাঁ, তিনি তো শ্রমের বিনিময়ে কাজ করছেন, তিনি তো কম্পেনসেটেড হয়ে যাচ্ছেন। হ্যাঁ, তার বাইরে যিনি জমি দিলেন, ধরা যাক কৃষক, তিনি কি পেলেন? তাকে তো কিছু দেওয়া হচ্ছে না। মানে দেওয়া হলেও তার যে কম্পেনসেশন, যে কম্পেনসেশনটা দেওয়া হচ্ছিল সেটা অত্যন্ত খারাপ একটা কম্পেনসেশন। কিন্তু তার থেকেও বড় কথা, তাকে তো জোর করে তার কাছ থেকে জমিটা নেওয়া হচ্ছিল, তার অনিচ্ছা সত্ত্বেও জমিটা নেওয়া হচ্ছিল। এখন যেটা অন্যায় মনে হচ্ছিল আমার, সেটা হচ্ছে এই যে প্রপার্টি রাইটের ব্যাপারটা শিল্পপতিদের থাকবে, টাটার থাকবে, কিন্তু কৃষকদের থাকবে না। কৃষকদের
তাদের জমির ওপর কোনো অধিকার থাকবে না, কিন্তু একজন শিল্পপতি যদি একটা শিল্প গড়ে তোলেন তাহলে সেখানে প্রপার্টি রাইট সমস্তভাবে প্রোটেক্টেড হবে। এইটা আমার কাছে খুব অন্যায় মনে হয়েছে, এবং এইটা একটা অসম্ভব ডিসক্রিমিনেশন। সেইটা যে সুপ্রিম কোর্ট এটার বিরুদ্ধে রায় দিয়েছেন, এতে আমি খুবই খুশি। একদম। আমি একবার দ্রুত দর্শকদের দেখাতে চাইবো যারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে আসছেন, যে আজকে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা তাদের এই ঐতিহাসিক রায় ঠিক কি বললেন। বিগত বাম সরকারের পায়ের তলার জমি কেড়ে নিয়েছিল এই সিঙ্গুর। এক দশক পর সুপ্রিম কোর্টও সেই সিঙ্গুর মামলার রায় বলল 2006 সালে বাম সরকার যেভাবে জমি অধিগ্রহণ করেছিল তা অবৈধ। অর্থাৎ টাটাদের কারখানার জন্য বুদ্ধদেব ভট্টাচার্য সরকারের জমি অধিগ্রহণ প্রক্রিয়াটাই অবৈধ ছিল। আলটিমেটলি রিলিফ, আলটিমেটলি দুজনে হোল্ড করেছে যে অ্যাকুইজিশন ব্যাড, অ্যাকুইজিশনটা ইলিগ্যাল হয়েছে এবং জমি ফেরত দিতে হবে, দ্যাটস ফাইনাল। জমি অধিগ্রহণ পদ্ধতিকে বেআইনি এবং বাতিল ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। তৎসহ জমি সিঙ্গুরের কৃষকদের ফেরত দিতেন বলেছেন। সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ বুধবার নির্দেশ দিয়েছে 12 সপ্তাহের মধ্যে অধিগৃহীত জমি সিঙ্গুরের কৃষকদের ফিরিয়ে দিতে হবে। পাশাপাশি বিচারপতিরা জানিয়েছেন 10 বছর ধরে সিঙ্গুরের কৃষকরা জীবিকা নির্বাহ করতে পারেননি, তাই যারা ক্ষতিপূরণ পেয়েছেন তাদের সেই টাকা ফেরত দিতে হবে না, আর যারা ক্ষতিপূরণ পাননি তাদেরকেও জমির জন্য ক্ষতিপূরণ দিতে হবে। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সিঙ্গুরের আন্দোলন হয়েছিল, সুপ্রিম কোর্টের রায় তাকেও জয়ের স্বাদ এনে দিয়েছে। বাংলা রাজ্য প্রথম যেটা পেল সেটা হচ্ছে ল্যান্ডমার্ক ভিক্টরি, ল্যান্ডস্লাইড ভিক্টরি, গণদেবতার জয়, মামাটি মানুষের জয়, সত্যের জয়। সিঙ্গুর জুড়ে এখন শুধুই উৎসব। 10 বছর পর যুদ্ধ জয়ের স্বাদ, স্বস্তি, জমি ফের সিঙ্গুরবাসীর। বিজেন্দ্র সিংহ ও সুমন ভরাই, এবিপি আনন্দ। কোনো সন্দেহ নেই যে সুপ্রিম কোর্টের রায় জমি আন্দোলনের ওপর একেবারে বৈধতার শিলমোহর স্বীকৃতি এঁকে দিল। আমি মিহির বাইনের কাছে যাব, বামপন্থী নেতা। মিহিরবাবু, প্রথমে আপনাকে অভিনন্দন যে অত্যন্ত বিড়ম্বনার একটা দিনে আপনি এই শোয়ে অংশগ্রহণ করতে এই সিঙ্গুরের একদম কারখানা গেটের সামনে এসেছেন। আমার দুটো প্রশ্ন একদম স্পেসিফিক্যালি বামপন্থী নেতাদের কাছে। এক, যে রাজনৈতিক অস্ত্রটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, যেটা এই গত নির্বাচনেও বারবার আপনারা শানিত করেছেন, যে দেখুন সিঙ্গুর নন্দীগ্রামের পথ হেঁটে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে পৌঁছে গেলেন কিন্তু কৃষকদের মুখে হাসি ফুটলো না। আজকের পর, এই 31শে আগস্টের পর এই অস্ত্রটা আর ব্যবহার করা যাবে না। কৃষকদের মুখে প্রতিশ্রুতি মতো হাসি ফুটেছে। সুপ্রিম কোর্টের রায় একেবারে বৈধতার শিলমোহর দিয়েছে। দ্বিতীয়, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যে নৈতিক প্রশ্নটা বামপন্থীরা, কারখানা যারা সমর্থন করেছেন তাদের ছিল যে ঠিক আছে, পদ্ধতিতে সামান্য কিছু ভুল থাকতে পারে, মানুষকে বোঝানো যায়নি, মানুষ অন্যরকম ভেবেছেন, কিন্তু আমাদের উদ্দেশ্যটা মহৎ ছিল। সেইখানেও তো নৈতিকতাটাও একটা ধাক্কা এলো। মানে সুপ্রিম কোর্টের এই রায়ের তো কোথাও একটা বামপন্থীদের যে ঠিক আছে রাজনৈতিক ফলাফল অন্যরকম হয়েছে, মানুষ ভুল বুঝেছেন, আপনারা মানুষকে বোঝাতে পারেনি, কিন্তু সেই নৈতিকতার জায়গাটা তো আজকের রায়ের পর নষ্ট হয়ে গেল। সুমন, সুপ্রিম কোর্টের এই রায় শুধু যে কৃষকদের জমি ফিরিয়ে দিল তাই না, সিপিএমদের নেতাদের মুখে একটা চওড়া থাপ্পড়ও বসিয়ে দিল। আমরা ঠিকই বলেছেন, আমরা খুব বিড়ম্বনার মধ্যে আছি, আগেও ছিলাম। যখন এই সিঙ্গুর নন্দীগ্রাম হয়, বিশেষ করে নন্দীগ্রামে যেদিন গুলি চলে, আমরা বামফ্রন্টের মধ্যে তুমুল বিতর্ক হয়েছিল, সিপিএমকে আমরা চেপে ধরেছিলাম। বিশেষ করে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে আমরা জিজ্ঞাসা করেছিলাম এই দায় কে নেবে। উনি বলেছিলেন এই দায় আপনাদের কাউকে নিতে হবে না, আমি নেব। তো আজকে আমি বুদ্ধদেব বাবু, নিরুপম সেন এবং সূর্যকান্ত মিশ্র, এই তিন মূর্তি সরকার চালাতো সেই সময়, আমি তাদের বলবো যে আপনারা প্রকাশ্যে তিনজনে এসে মানুষের কাছে ক্ষমা চান। নিরুপম সেন অসুস্থ, তার আরোগ্য কামনা করি। তিনি হয়তো উঠে দাঁড়িয়ে ক্ষমা চাইতে পারবেন না, কিন্তু চেয়ারে বসে ক্ষমা চান। কারণ আপনারা আমাদের বামফ্রন্টকে ক্রমাগত ভুল বুঝিয়ে গেছেন। আমরা এই জমি অধিগ্রহণ প্রশ্নে, শিল্পায়নের প্রশ্নে আমরা বারবার বলেছি যে ইস্যু টু ইস্যু ডিসকাশন করতে হবে।
অধিগ্রহণ জনস্বার্থে না শিল্পপতিদের স্বার্থে, আর কতটা জমি দেওয়া হবে? ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হাজার হাজার একর এসইজেডের নামে জমি দেওয়া হয়েছে। সিপিআইএমের কেন্দ্রীয় নেতৃত্ব তার বিরোধিতা করেছে। আর পশ্চিমবাংলায় একজন শিল্পপতির স্বার্থে আমরা জমি অধিগ্রহণ করছি। যদি সরকারের একটা অংশীদারিত্ব থাকতো তাহলেও একটা ভিন্ন কথা হতো। ওরা আমাদের বারবার বুঝিয়েছেন যে সমস্ত কিছু আইন মেপে হচ্ছে। এই বিভ্রান্তির মধ্যে আমাদের সেদিন ঠিক থাকতে হয়েছে। বেশ, আরেকটা বিভ্রান্তির কথা নিয়ে আমি সর্দার আমজাদ আলীর কাছে যাব, যে বিভ্রান্তির কথা এর আগে বহুবার এবিপি আনন্দে 2007-এর পর থেকে বারবার আমরা তুলেছি, সেটা হচ্ছে অস্বচ্ছতার প্রশ্ন। আমি যদি তর্কের খাতিরে ধরেই নিই, আজকে সুপ্রিম কোর্ট কোনো দ্বিধা না রেখে জানিয়ে দিয়েছে যে জনস্বার্থে জমি অধিগ্রহণ হয়নি। আমি যদি ধরেও নিই যে হ্যাঁ শিল্প হবে, কর্মসংস্থান হবে, অর্থাৎ জনস্বার্থে জমি অধিগ্রহণ হয়েছে, তারপরেও আরেকটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে স্বচ্ছতার। কেন জানানো হলো না? বারবার স্টুডিওতে আমরা প্রশ্ন করেছি, বারবার সাংবাদিক সম্মেলনে বামপন্থী নেতামন্ত্রীদের প্রশ্ন করা হয়েছিল যে টাটাদের সঙ্গে সরকারের চুক্তিটা কি হয়েছিল। বারবার তারা বলেছেন না, সেটা টাটাদের ইন্টারেস্ট হ্যাম্পার হবে, টাটাদের যে ট্রেড ইন্টারেস্ট সেইটা হ্যাম্পার হবে, চুক্তিটা কোনোভাবে সামনে আনা যাবে না। চুক্তির শর্তগুলো সম্পূর্ণ অস্বচ্ছ জায়গায় ছিল এবং তার পরবর্তী সময় সরকার বদলের পর 2011-র পর মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা আসার পর তা সামনে আসে। কিন্তু সেই দিন যতদিন বামপন্থীরা ক্ষমতায় ছিলেন, টাটাদের দেয়া প্রতিশ্রুতি অনুসারে কিনা আমরা জানি না, কিন্তু ফ্যাক্ট রিমেন্স যে সেই চুক্তি টাটাদের সঙ্গে রাজ্য সরকারের কি চুক্তি হয়েছিল তার শর্ত আমাদের সামনে আসেনি। কোথাও কি আমজাদদা অস্বচ্ছতার অভিযোগও উঠতে পারে এই বিষয়টা? সুমন, জমিটা কিন্তু রাজ্য সরকার অধিগ্রহণ করেনি। জমিটা অধিগ্রহণ করেছিল ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন এবং তাকে টাকাটা দিয়েছিল রাজ্য সরকার। এখন তখন টাটাদের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের কী যুক্তি হয়েছিল না হয়েছিল এই ব্যাপারে কিন্তু তখনও আদালতে মামলা চলেছিল এবং আদালত তখন আদালতই বলেছিল যে এই চুক্তি প্রকাশ করতে ওরা বাধ্য নয়, আদালত বলেছিল। এখন আদালত তো আমাদের সকলেরই শিরোধার্য। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, আমি সিঙ্গুরবাসীর পক্ষে বলবো যে আজকের এই দিনটিতে তাদের জীবনের যে 10টা বছরের লড়াই এখানে সমাপ্ত হোক, এইটা আমরা সকলেই চাইব। কিন্তু সুপ্রিম কোর্টকে আমি জিজ্ঞেস করব, এবং রাজ্য সরকারের কোনো প্রতিনিধি এখানে নেই, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে 12 সপ্তাহের মধ্যে এই জমিগুলো ফেরত দিতে হবে। যাদের জমি গেছে আমার পাশে তারা রয়েছে, এখানে মহাদেববাবু আছেন এবং আরও মানুষ আছেন। আমি সুপ্রিম কোর্টকে জিজ্ঞেস করব, এই জমিগুলো যখন গ্রহণ করা হয়েছিল তখন একটা রেভিনিউ সার্ভে ম্যাপকে দেখে করা হয়েছিল। সেই রেভিনিউ সার্ভে ম্যাপে জমির যে অস্তিত্ব, মিস্টার সরকার বলতে পারবেন সেই জমির অস্তিত্ব খুঁজে বের করতে পারবে 3 সপ্তাহের মধ্যে? রাজ্য সরকারের এমন কোনো মেশিনারি আছে? সুপ্রিম কোর্টকে জবাবদিহি করতে হবে এটা, যে এই মানুষগুলোর কাছে 12 সপ্তাহের মধ্যে জমি ফেরত দেওয়ার কোনো মেকানিজম রাজ্য সরকারের আছে? এই প্রশ্ন আমি রাজ্য সরকারকে করছি এবং সুপ্রিম কোর্টকে করছি। দ্বিতীয় কথা যেটা আমি সুপ্রিম কোর্টকে জিজ্ঞেস করব, সুপ্রিম কোর্ট বলছেন যে আমরা এতদিন পর্যন্ত দেখেছিলাম 11টা মামলা একসঙ্গে রায় হয়েছে, আজকে শুনতে পাচ্ছি 8টা মামলার একসঙ্গে রায় হয়েছে। রাজ্য সরকার একটা আইন তৈরি করেছিল এবং সেই আইনে জমি ফেরত দেওয়ার কথা বলা হয়েছিল। রাজ্য সরকার তৈরি করেছিলেন যখন 2011-এ রাজ্যের সরকারের পরিবর্তন ঘটে। সেই যে মামলা, সেই মামলা কি হলো? সেই মামলার বিচার কি হয়েছে না হয়নি? না, হয়নি। এটা সেই মামলা, আজকের যে রায় বেরিয়েছে সেই মামলা ইনক্লুডেড না। আজকের হচ্ছে সমস্ত 2008 সালের মামলা। সুমন, আমি এই কথাটাকে বলছি কেন, যে সিঙ্গুরবাসীর এই আতঙ্ককে দূর করতে হবে। তার কারণ এর পরে আমি জানি না, টাটারা তো দুর্দান্ত প্রতাপশালী, অনেক পয়সা তাদের, অনেক লয়ার তাদের আছে, তারা করতে পারে। কারণ সুপ্রিম কোর্টই নিজে ঠিক করে দিয়েছে যে এই মামলার পরে, এই রায়ের পরে একটা রিভিউ অ্যাপ্লিকেশন করা যায়। রিভিউ অ্যাপ্লিকেশন যার বিপক্ষে যাবে তিনি আবার কিউরেটিভ পিটিশন করতে পারেন। এই যে দীর্ঘসূত্রিতা, এই দীর্ঘসূত্রিতার ফলে
এই সিঙ্গুরবাসী তাদের জীবনের কান্নাটা কবে দূর হবে আমি সুপ্রিম কোর্টকে জিজ্ঞেস করছি, এদের কাছে সেই কথাটা জবাবটা দিতে আমি হবে। এই প্রশ্নের উত্তর খুঁজবো, কিন্তু তার আগে দ্রুত একবার দেখে নেব আজকে সুপ্রিম কোর্টে মাননীয় দুই বিচারপতি তাদের অবজারভেশন দ্রুত আপনাদের সামনে রাখবো, দেখুন। 2006-এ সিঙ্গুরে বাম সরকারের জমি অধিগ্রহণ প্রক্রিয়া অবৈধ ছিল জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। ধাক্কা খেল বুদ্ধদেব ভট্টাচার্যের বিগত বাম সরকার, জয়ী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধাক্কা খেল টাটা মোটরসও। আদালত সূত্রে খবর, মূলত 8টি পয়েন্টের ভিত্তিতে বুধবার সিদ্ধান্তে পৌঁছয় বিচারপতি গোপাল গৌড়া এবং বিচারপতি অরুণ মিশ্রর বেঞ্চ। যদিও কয়েকটি ক্ষেত্রে দুই বিচারপতি একমত হতে পারেননি। এদিন রায়দান পর্বের শুরুতেই বিচারপতি গোপাল গৌড়া বলেন, এই অধিগ্রহণ কি আদৌ জনস্বার্থে? একটি বেসরকারি সংস্থার জন্য জমি অধিগ্রহণ কি করে জনস্বার্থে হতে পারে? বেসরকারি সংস্থার জন্য জমি অধিগ্রহণের যে নিয়ম তা যথাযথভাবে মানা হয়নি। যদিও বিচারপতি অরুণ মিশ্র বলেন, আমার মনে হয় তৎকালীন সরকার জনস্বার্থেই জমি অধিগ্রহণ করেছে। এই কারখানা হলে কর্মসংস্থান হতো। অধিগ্রহণের পদ্ধতি সম্পর্কে বিচারপতি গোপাল গৌড়া বলেন, অধিগ্রহণ সম্পর্কে যথাযথভাবে নোটিশ দেওয়া হয়নি। ক্ষতিপূরণের পরিমাণ ধার্য করার ক্ষেত্রেও নিয়ম মানা হয়নি। এক্ষেত্রেও একমত হতে পারেননি বিচারপতি অরুণ মিশ্র। তিনি বলেন, প্রত্যেককে নোটিশ না পাঠিয়ে গেজেট নোটিফিকেশন করাই ঠিক। তৎকালীন সরকার সেটাই করেছে। আর ক্ষতিপূরণের পরিমাণ অপর্যাপ্ত ছিল বলেও মনে করি না। জমিদাতারা যখন ক্ষতিপূরণ নিয়েছেন তখন টাকার অঙ্ক নিশ্চয়ই বাজার দরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল। তবে সব মিলিয়ে জমি অধিগ্রহণ পদ্ধতি যে অবৈধ সে বিষয়ে একমত হন দুই বিচারপতি। বিচারপতি অরুণ মিশ্র বলেন, টাটার প্রকল্প সিঙ্গুর থেকে গুজরাতে চলে গিয়েছে। এই প্রকল্প থাকলে রাজ্যের লাভ হতো। শুধু শুধু জমি ফেলে রাখার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। আমি মনে করছি এই জমি ফেরত দিয়ে দেওয়া উচিত। End result, they came together and they said acquisition is illegal and malified. The land will go back to the farmers. এই মামলার বিচার পর্বে টাটার পক্ষ থেকে বলা হয়, সিঙ্গুরে তাদের কারখানার নির্মাণ কাজ শুরু হয়েছে, ফলে সেই জমি আর কৃষি কাজের উপযুক্ত নেই। সে কথা মাথায় রেখে বিচারপতিরা এদিন বলেন, রাজ্য সরকারকে পাশের মৌজায় এমন জমি চিহ্নিত করতে হবে যেখানে কৃষিকাজ করা সম্ভব। তারপর 12 সপ্তাহের মধ্যে সেই জমি ফেরত দিতে হবে জমিদাতাদের। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি। আমার বারবার এই সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে মনে পড়ছে 10ই জুন 2011 মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটে প্রথম সিদ্ধান্ত ছিল সিঙ্গুরের জমি নিয়ে, এবং এইখানে আমরা প্রতিপক্ষ অনুষ্ঠান করি। এই জন্য বারবার মনে পড়ছে, তার কারণ আমজাদদা যে প্রশ্নটা করেছিলেন যে এই সিঙ্গুরের জমি অধিগ্রহণ আইন নিয়ে যে মামলাটা, আজকের কি তার রায় ছিল? না, আজকে তার রায় ছিল না। 2008-এর মামলাগুলি একই সঙ্গে তারা রায় দিলেন, কিন্তু অবশ্যই 2011-র জমি অধিগ্রহণ আটকে যাওয়ার সুপ্রিম কোর্টে দীর্ঘসূত্রিতার যে মামলাটা চলছে তার রায়েরও একটা অংশ কিন্তু এই রায়েরই মধ্যে হয়ে গেল। তার কারণ 12 সপ্তাহের মধ্যে কৃষকদের তাদের জমি ফেরত দিতে হবে। যিনি চেক নিয়েছেন, যিনি ইচ্ছুক কৃষক তাকেও, যিনি চেক নেননি অনিচ্ছুক কৃষক তাকেও। আমি সুজাতদার কাছে যাব। সুজাতদা, ওই যে মামলাটা, তার আজকের দিনের আজকের এই রায়ের পর কোনো গুরুত্ব থাকে? কমে যায়, ইনফ্যাকচুয়াস হয়ে যায়। তবে আইনের কনস্টিটিউশনালিটি আছে কি না, একটা অ্যাসেম্বলিতে একটা আইন পাস হয়েছে, সেটা সিঙ্গেল বেঞ্চ হ্যাঁ বলেছে, ডিভিশন বেঞ্চ উল্টে দিয়েছে, তার প্রেক্ষিতে টাটা গিয়ে সুপ্রিম কোর্টে গেছে। সেই আমজাদদা টাটাদের বড় বড় লয়ারের কথা বলছিলেন, আপনারা এপিডিআরও এই মামলায় কিন্তু প্রশান্ত ভূষণকে দাঁড় করিয়েছিলেন আজকে যে মামলার রায় এলো। ডিভিশন বেঞ্চের বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেল। প্রশান্ত ভূষণ মহাশয় ছিলেন। আমাদের আন্দোলনটা, আমাদের মামলাটা, যে আন্দোলন সবাই করেছে আমরা তার সাথে যুক্ত ছিলাম। আমাদের মামলা ছিল যে এটা এক, জমি অধিগ্রহণ করা হয়েছিল পাবলিক ইন্টারেস্টে করা হয়েছিল কিনা, একদম। 2, রাষ্ট্রের যে এমিনেন্ট ডোমেন্টের যে কনসেপ্ট, ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট 1894 সালের একচেটিয়া অধিকার, সেইটা কতদূর সত্যি, কতটুকু গ্রহণযোগ্য, আধুনিক আজকের যুগে কতটা প্রাসঙ্গিক সেই অধিগ্রহণ। মতামত না নিয়ে, কৃষকদের সাথে সভা না করে, যে চুক্তির কথা বললেন, সমস্ত খবরগুলো না দিয়ে এই প্রজেক্ট তুমি নিতে পারো কি না। 2, এই আইনটাই কলোনিয়াল আইন আমাদের দেশে স্বাধীন ভারতে কতদূর সাংবিধানিক সম্মত, এ প্রশ্ন আমরা তুলেছিলাম। এবং এই ক্ষতিপূরণটা ক্যাশ কম্পেনসেশন, তখন যারা সরকারের শিল্পের পক্ষে ছিলেন, যারা আমাদের সঙ্গে তর্ক করেছেন আপনাদের মতো মিডিয়াতে, তারা কম্পেনসেশনের পক্ষে বলেছেন। আমরা বলছি ক্যাশ কম্পেনসেশন ইজ নো লঙ্গার এ কম্পেনসেশন। 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, এ তর্ক আছে, আমরা রেকর্ডের আছে। সব মিলিয়ে যে আন্দোলনটা, বৃহৎ প্রশ্নটা যে মুনাফার জন্য শিল্পপতি কারখানা করছেন, সেটা আদৌ জনস্বার্থ বলা যায় কিনা, এবং এত বহু ফসলি জমি, এত উর্বরা জমি এইভাবে কৃষকদের কাছ থেকে কেড়ে নিয়ে তুমি পারো কিনা। তখন বলা হলো কৃষক শ্রমিক হতে চায়, এই একটা অদ্ভুত যুক্তি এলো।
তো কৃষকের ওই জমির যে মূল্য, তার সঙ্গে রুটের একটা সম্পর্ক, সংস্কৃতির সম্পর্ক, এগুলো ইত্যাদি ছিল। এইগুলো আমরা প্রশ্ন তুলেছিলাম। আমাদের মতে যে প্রশ্নটা সর্দার আমজাদ আলী তুলেছেন, একটা খুব প্রাসঙ্গিক, জমি ফেরত দেওয়া হবে 12 সপ্তাহের মধ্যে। ধরে নিচ্ছে এর মাঝে টাটা আর কোনো বদমাইশি করবেন না, আর কোনো বাধা দেবেন না, 12 সপ্তাহের মধ্যে জমিটা ফেরত কেন। আমি এও ধরে নিলাম যে জমিটা আইডেন্টিফাই করা সম্ভব হলো, এবারে চাষযোগ্য করে তোলার জায়গা, টাটার যে মালপত্রগুলো আছে, শেড আছে, সেটা তুলে দেওয়ার কথা, করে আবার সেই আগের ধানি জমিতে ফেরত নিয়ে আসা, এইগুলো একটা প্রসেস আছে। কিন্তু এত বড় লড়াইয়ে এই ইনিংসটা যেটাটাই দরকার ছিল, জমি কার, জমিটা কি হবে, টাটা গুজরাটে গিয়ে একটা কারখানা করেছে, ন্যানো বাজারে এসে গেছে, তাহলে এই জমিটা কি হবে। এবং বহু শিল্পপতির, বহু ভারতবর্ষে বহু জমি পড়ে আছে, ব্যবহার করেনি, অ্যাকোয়ার করে রেখে দিয়েছে। তাহলে এই প্রশ্নটা খুলে দিল যে একচ্ছত্রভাবে রাষ্ট্র যদি জমি নিয়ে নেয় এবং কাউকে দান করে, তাহলে আবার কৃষকের কাছে ফেরত দেওয়া সম্ভব। ইতিহাসের চাকাটা ঘুরলো কৃষকের পক্ষে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং আমি এটা একটা জিনিস বলে দিই, আমার খুব খারাপ লেগেছে, আজও খারাপ লাগে, ইলেকশনের সময় রবীনবাবুর এখানে দাঁড়িয়ে আবার সেই শিল্পের কথা এনেছিলেন, যেটা আপনি উল্লেখ করলেন। খারাপ লাগে, বামপন্থীরা এখন অন্যের ঘাড়ে দোষ দিয়ে নিজেরা বাঁচতে চাইছেন, 3 জনকে নাম করে, 4 জনকে নাম করে, হয়তো তারা মেজরিটি দায়ী, তারা মুখ হয়ে গেছিল বামফ্রন্টে। তো বামফ্রন্ট আজ অব্দি আমার কাছে কোনো অনেস্ট ক্রিটিসিজম অফ দেয়ার পলিসি, না নন্দীগ্রামের প্রশ্নে, না সিঙ্গুরের প্রশ্নে করেনি। এটা সাধারণ মানুষ, সিঙ্গুরের মানুষকে সেলাম 2006 সালে বামফ্রন্টের ওই বিপুল জেতার পর দাঁড়িয়ে আন্দোলনটা করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে। এই কঠিন আন্দোলনটা যারা করেছেন, মহাদেব দাস তাদের একজন, এখানকার কৃষক। মহাদেব বাবু, আপনার কাছে জানতে চাইবো, একেবারে বাস্তব, আজকে নিঃসন্দেহে খুব বড় জয়ের দিন, খুব সুখের দিন, কিন্তু এর একটা অনিশ্চয়তা তো আছে যে বাস্তবসম্মত, ধরুন পার্মানেন্ট স্ট্রাকচার হয়েছে, যেরকম এখান থেকে দেখা যাচ্ছে, ফ্লাই অ্যাশ দিয়ে ভরাট করা হয়েছে, সেই জমিটা যে কৃষকের, তিনি তো জমি ফেরত পেয়েও এক্ষুনি যে চাষ শুরু করতে পারবেন এমনটা নয়। তিনি কি ভাবছেন, তারা কি ভাবছেন? দেখুন, 10 বছর চাষ বন্ধ হয়ে আছে, জমি ফেরত পাওয়াটা, অধিকার প্রতিষ্ঠা করাটাই সবচেয়ে প্রথম এবং বড় কথা। চাষ করতে যেহেতু আরও 5 বছর আমাদের সময় লাগে, তার জন্য আমরা যেভাবে 10 বছর চালিয়েছি সেইভাবে আরও 5 বছর চালাবো। কিন্তু এই যে অধিকার কৃষকের হাতে ফেরত আসা, কৃষকের জমি যে জোর করে কেড়ে নেওয়া যাবে না আর ভারতবর্ষের মাটিতে, এটা যে এই লড়াই, নন্দীগ্রামের লড়াইয়ের মধ্য দিয়ে এটা যে মানুষের কাছে প্রমাণ করা গেল, সিঙ্গুরের লড়াইয়ের জয় সারা ভারতবর্ষের কৃষকের জমির অধিকারকে রক্ষা করার জয়। এ জয় শুধু সিঙ্গুরের কৃষকের নয়, এ জয় শুধু মহাদেব দাসের নয়, প্রসেনজিৎ দাসের নয়। আমি মনে করি এটা মা মাটি মানুষের জয়, এটা সারা ভারতবর্ষের কৃষক সমাজের জয়, তাদের অধিকার রক্ষার জয়। কোনো সন্দেহ নেই যে এই ইমোশন, এই আবেগ আজকে সিঙ্গুরের সর্বত্র সঞ্চারিত হয়েছে। যারা ধৈর্য ধরে 10টা বছর দাঁতে দাঁত চেপে, কখনো অনাহারে, এমনকি স্বজন বিয়োগের বেদনার মধ্যেও লড়াইয়ের ময়দানটা ছাড়েননি। আমি সুমনবাবুর কাছে যাব। সুমনবাবু, নিঃসন্দেহে এই প্রশ্ন ছিল যে একদিকে যেন একদম মানে দুটো মেরুর মতো দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল, যে তুমি জমি চাইলে শিল্প চাইতে পারবে না, শিল্প চাইলে জমি চাইতে পারবে না, দুটো একসঙ্গে করার ফর্মুলাটা নিয়ে ভাবা হয়নি, সেইভাবেই রাজনৈতিকভাবে পুরোটা পোট্রে করা হয়েছিল। আজকে কোনো সন্দেহ নেই যে এই রায় শুধুমাত্র সিঙ্গুর বা পশ্চিমবঙ্গের ইতিহাস নয়, একেবারে গোটা দেশের, আমার ধারণা যে বহু কেসে রেফার্ড হবে। এই ধরনের একাধিক আন্দোলন এই মুহূর্তে ভারতবর্ষে চলছে, সুপ্রিম কোর্টেই চলছে, একাধিক কেসে রেফার্ড হবে নিঃসন্দেহে এই মামলার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক রায়। এই প্রেক্ষিতে আপনার কাছে প্রশ্ন, যে সিঙ্গুর আর সিঙ্গুর রইল না, নিঃসন্দেহে জাতীয় এবং আন্তর্জাতিক মানচিত্রে জায়গা করে নিল। না, এর জন্য যাবতীয় কৃতিত্ব দেব সিঙ্গুরের মানুষের, যারা 10 বছর ধরে আন্দোলন করেছেন। এবং তাপসী মালিককে অবশ্যই স্মরণ করতে হবে, যে যিনি এই আন্দোলনের জন্য প্রাণ দিয়েছেন। হ্যাঁ, এবং পাশাপাশি এটাও বলতে হবে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনকেও স্যালুট জানাবো। মহাদেব বাবুর কথার সূত্র ধরে খালি একটা কথা বলবো, যে এই আন্দোলনই কিন্তু রাহুল গান্ধীকে যেতে বাধ্য করেছিল ভাট্টাপটশালে, যে আন্দোলন, সেখানে জমি আন্দোলন, এবং গোটা ভারতবর্ষের মূল যে জায়গাটা, জমি দখলের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা প্রশ্নের মুখে পড়ে গিয়েছিল, যে মানুষের অনিচ্ছুক কৃষকদের কাছ থেকে জোর করে জমি অধিগ্রহণ,
যার কথা প্রসেনজিৎ বাবু বলেছেন, প্রসেনজিৎ বাবুকেও ধন্যবাদ। ওনার বক্তব্য বিভিন্ন খবরের কাগজে বেরিয়েছিল এবং সেটা থেকেও পরিষ্কার হয়েছিল যে এখানে মানুষ কিন্তু তারা অনেক অন্যায়ের বিরুদ্ধে তারা কিন্তু সেখানে লড়াই করেছেন এবং দীর্ঘ 10 বছর ধরে কষ্ট সহ্য করেছেন। আলটিমেটলি এই যে রায়টা হলো, এই রায়টাকে ভীষণভাবে স্বাগত জানানো উচিত এবং সিঙ্গুরের মানুষকে স্যালিউট যে তারা এই প্রচণ্ড কষ্ট সহ্য করে প্রচণ্ড দুঃখ কষ্টের মধ্যে থেকে তারা এই আন্দোলনটা করলেন। আর একটা কথা একটু মিহিরবাবুকে বলবো যে মিহিরবাবু আজকে বামফ্রন্টের সিপিআইএমের নেতাদের কথা উল্লেখ করলেন, তাদের ক্ষমা চাওয়ার কথা বললেন, সেই জন্য ধন্যবাদ। কিন্তু খুব আশ্চর্যজনকভাবে নৈতিক অনৈতিকতার যখন প্রশ্ন ওঠে না, তখন এই কথাটা আমার বারবার মনে হয় যে লেফট ফ্রন্টের কোনো শরিক তারা হয়তো বাধা দিয়েছিল, তারা হয়তো এই জিনিসটাকে মেনে নেয়নি, কিন্তু সিঙ্গুর নন্দীগ্রামের পরিপ্রেক্ষিতে কোনো বামফ্রন্টের শরিক তারা কিন্তু লেফট ফ্রন্ট থেকে বেরোননি। এটা আরসিপিআই এর প্রতিনিধি হিসেবে মিহিরবাবুকেও মনে করিয়ে দেব যে আপনারা যাই করুন না কেন লড়াইটা সীমাবদ্ধ ছিল লেফট ফ্রন্টের মধ্যে। এবং সুমনবাবু, সব থেকে বড় কথা যে নন্দীগ্রাম নিয়ে তবু শরিকদের যে নিন্দা প্রস্তাব বিভিন্ন ক্ষেত্রে সমালোচনা ছিল, সিঙ্গুর নিয়ে ছিল না, সিঙ্গুর নিয়ে ছিল না। ফলে এই যে আত্মসমর্পণ, আমরা বারবার বলি না লেফট ফ্রন্টটা সিপিএম এর দাদাগিরি চলতো, এটা একেবারে অনৈতিক একটা আনডেমোক্রেটিক একটা সিচুয়েশনের মধ্যে লেফট ফ্রন্ট চলতো। আর আমজাদদাকে আমি একটা খালি বলবো যে ঠিক কথা আপনি উল্লেখ করলেন, আপনি আজকে সিঙ্গুরের মানুষের পক্ষেই বললেন, কিন্তু খুব দুঃখ লাগে যখন ভাবি যে এই কদিন আগে হয়ে যাওয়া 2016 নির্বাচনে আপনারা যারা এই সিঙ্গুরের যে ঘটনা যারা ঘটিয়েছিল, যাদের প্রতি মানুষের অনেক বিশ্বাস ছিল, আজকে একটা বামপন্থী পার্টি তাদের পেছনে খুব স্বাভাবিকভাবে শ্রমিক কৃষকদের তাদের আন্দোলন, তাদের মানসিকতা দারুণভাবে কাজ করে। সেই ধরনের একটা বামফ্রন্ট সরকার এবং সেই বামফ্রন্ট সরকারের সঙ্গে জড়িত সমস্ত শরিক শক্তি সিপিআইএম সহ তারা যে অন্যায় করেছিল, সেই অন্যায় করা লেফট ফ্রন্টের সঙ্গে আপনারা সিপিআইএম এর সঙ্গে আপনারা জোট করলেন। আপনারা রবীনবাবুকে বলতে পারলেন না, যেদিনকে রবীনবাবু সিঙ্গুরে এসেছিলেন ন্যানো চড়ে, কাটা ঘায়ে নুনে ছিটে দেওয়ার মতো এত বড় উদাহরণ আজ আছে? পশ্চিমবঙ্গের মানুষ, সিঙ্গুরের মানুষ সেখানে চোখের জল ফেলেছিল যে রবীনবাবুর মতো অমানবিক মানুষ, একজন অমানবিক ব্যক্তিত্ব, তিনি সেই সিঙ্গুরের মানুষের কাটা ঘায়ে নুনের ছিটে দিয়েছেন। সুতরাং আজকে আমরা অত্যন্ত আশ্বস্ত হয়েছি। আমি হয়তো সিঙ্গুরে খুব বেশি আসিনি, কিন্তু খুব স্বাভাবিকভাবে এই যে আজকের রায়, এই রায়টাকে স্বাগত জানাচ্ছি। মানুষের গণতান্ত্রিক অধিকারটাকে সুপ্রিম কোর্ট স্বীকৃতি দিয়েছে। একটা মানুষের জমি তার ইচ্ছা ছাড়া কেড়ে নেওয়া হবে? একটা বামপন্থী সরকার তারা একটা পুঁজিবাদী শক্তির কাছে আত্মসমর্পণ করবে এভাবে? নামের পাশ থেকে বামপন্থী শব্দটাকে সরিয়ে দেওয়া উচিত যেখানে। সুতরাং এই জায়গায় কিন্তু আমরা আজকে ভীষণভাবে কৃতজ্ঞ। আজকে যে দুজন বিচারপতি, সুপ্রিম কোর্টের যে দুজন বিচারপতি এই ঐতিহাসিক রায় দিয়েছেন, সত্যি কথা সারা ভারতবর্ষ কেন আন্তর্জাতিক প্রেক্ষাপটে ওই রায়ের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। যে লড়াইটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 পর থেকে করেছেন, তার আন্তরিকতার কোনো অভাব ছিল না। যেদিনকে তার মন্ত্রিসভা শপথ নিয়েছে তারপরে প্রথম সিদ্ধান্ত, তার ক্যাবিনেট সিদ্ধান্ত ছিল সিঙ্গুরের এই জমি অধিগ্রহণ। আমরা জানি যে তারপর আইনি 10ই জুন 2011 প্রথম সিদ্ধান্ত ক্যাবিনেট, আইনি টানাপোড়েনের সমস্তটাই ব্যাহত হয়েছে, দীর্ঘদিন গেছে। এবং আমি জানি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সচেষ্টা, মানে অনেক প্রচেষ্টা সত্ত্বেও সিঙ্গুরের মানুষের যে প্রয়োজন, সেই প্রয়োজনের অনুপাতে খুব বেশি এই সরকার দিতে পারেনি, কারণ এই সরকারেও সীমাবদ্ধতা, আর্থিক সীমাবদ্ধতা আছে। ফলে খুব স্বাভাবিকভাবে যে লড়াইটা সিঙ্গুরবাসী করেছেন, এটা একটা ঐতিহাসিক লড়াই। একদম, তা সত্ত্বেও সিঙ্গুরবাসী লড়াই চালিয়ে গেছেন। একদিকে সুপ্রিম কোর্টের এই রায়, যেখানে সিঙ্গুরবাসীর, সাধারণ সিঙ্গুরবাসীর দাঁতে দাঁত চেপে লড়াইয়ের ফল, লড়াইয়ে নিঃসন্দেহে তারা জয়ী হয়েছেন। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় যে জমি আন্দোলনের সূচনা করেছিলেন এই সিঙ্গুরের মাটি থেকে, সেটাকেও নৈতিকতার শিলমোহর দিল আজকে সুপ্রিম কোর্ট। দীর্ঘদিনের একটা স্বপ্ন পূরণ বলতে পারেন। আমি এখন শান্তিতে মরতেও পারি। দীর্ঘদিনের অপেক্ষা, বুধবার সুপ্রিম কোর্ট তার রায় জানিয়ে দিল বাম আমলে সিঙ্গুরে জমি অধিগ্রহণ বৈধ ছিল না। বুধবার দিনটা সিঙ্গুরের। আমাদের 10 বছর ধরে এই অপেক্ষা করছি, আজকে দেখে খুব আনন্দ হচ্ছে। যে জমিটা একদিন চাষযোগ্য ছিল, তার উপরে কংক্রিট দিয়ে রাস্তা করা হলো, কারখানা হলো, সেই জমিকে মানুষই করেছিল, মানুষই আবার সব সরিয়ে দিয়ে আবার চাষযোগ্য করে। এদিনটা আনন্দে চোখে জল আনার। এই জয়টা আমার কাছে টিয়ার্স অফ জয়। চোখের জলে যে আনন্দ অশ্রু যেটা পড়ে মানুষের কাজের মধ্যে দিয়ে, এটা বড় ভিক্টরি, এর কোনো বিকল্প হয় না।
এদিনটা পুরনো দিনের কথা মনে পড়ে যাওয়ার। সেই সিঙ্গুর, সেই আন্দোলন, দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে মমতার ধর্ণা, সিঙ্গুরের বিডিও অফিস থেকে মমতাকে বের করে দেওয়া, প্রকল্প এলাকায় টানা ৬২ দিন ১৪৪ ধারা, পুলিশের রাবার বুলেট, ধর্মতলায় তৃণমূল নেত্রীর ২৬ দিনের লাগাতার অনশন। আমি সিঙ্গুর নিয়ে অনশন করেছিলাম 2006। বিডিও অফিসে যে গণ্ডগোলটা হয়েছিল সেটাও আপনারা জানেন। তাতেও আমাকে এমন মারা হয়েছিল যে আমি হসপিটালে ভর্তি ছিলাম। রাস্তায় রাস্তায় আমাকে চারিদিকে আটকানো হয়েছিল। 4 তারিখ থেকে আমরা অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছিলাম। লড়াইটা তো আর সহজ ছিল না। প্রতিপক্ষ তখন বিপুল সমর্থন নিয়ে ক্ষমতায় আসা বাম সরকার, সঙ্গে টাটা, আর তিনি তখন একা। এটা একটা নীতির লড়াই ছিল, জমি নীতির লড়াই। মানুষকে ভালোবেসে কাছে নিতে হয়। তো এখানেই তো একদিন আমি একটা সিট পেয়েছিলাম। আজ জয়ের দিন, আজ জোর গলায় বলার দিন, প্রতিপক্ষকে তাদের ভুলের কথা মনে করিয়ে দেওয়ার দিন। আমাদের আগের সরকার গায়ের জোরে যে আইনটা করেছিলেন WBIDC-কে দিয়ে, সেটা স্যাটিসফাইড হয়ে গেছে। এটা সবচেয়ে বড় ভিক্টরি। সেদিনের সিদ্ধান্ত ভুল ছিল, ওটা ঐতিহাসিক আত্মহত্যা ছিল। আজ জয়ের আনন্দ ভাগ করে নেওয়ার দিন। অনশনের জয়, সিঙ্গুরের কৃষকদের জয়। আজকে আমি সবচেয়ে বেশি স্যালুট জানাচ্ছি। খেতে পায়নি, দুঃখ পেয়েছে, তবুও কিন্তু সিঙ্গুরের কৃষকরা জমি কিন্তু দেয়নি, অন্যায়ের কাছে মাথা নত করেনি। কঠিন লড়াই, কখনো তা মাঠে ময়দানে, কখনো আইনি। সিঙ্গুর জমি ফেরত পায়নি, কিন্তু তবুও মমতার সঙ্গ ছাড়েনি। একের পর এক ভোটে জিতিয়েছে তৃণমূলকে, মমতাও সিঙ্গুরকে ভোলেননি। তাই দীর্ঘ লড়াইয়ের পর জয়ের আনন্দ, আনন্দের দিন, উৎসবের ঘোষণা। আগামী 14 তারিখে নেক্সট আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং হুগলির সিঙ্গুরেই করব। সিঙ্গুরে একটা বিজয় উৎসব সেদিন হবে। 2 তারিখে সমস্ত পশ্চিমবাংলার ব্লকে ব্লকে সিঙ্গুর উৎসব পালন করা হবে। এসবের মাঝেই টাটাদের উদ্দেশ্যে বিনিয়োগ বার্তা। আমি কিন্তু ভিন্ডিকটিভ নই। সিঙ্গুরের ওই আন্দোলনের পরেও মনে রাখবেন, আমি যখন রেল মিনিস্টার ছিলাম, টাটারা যতগুলো টেন্ডার পেয়েছে আমি প্রত্যেকটা দিয়েছি, অফিসিয়ালি যেটা পেয়েছে। সাইপ্রাসরা তো অনেক হাউজিংও করে, ওরা আসলে ওয়েলকাম। অনেকে বলছেন সিঙ্গুর 2011 সালে একবার মমতাকে জিতিয়েছিল। 2016-তে ফের সেই সিঙ্গুরের হাত ধরেই মমতার মুখে বিজয়ীর হাসি। রাজর্ষি দত্তগুপ্ত, অর্ণব মুখোপাধ্যায় ও সুমন ঘরাই, এবিপি আনন্দ। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিঙ্গুরের সেই টাটাদের বন্ধ কারখানা সামনে। এই কারখানা নিঃসন্দেহে এই চেহারা 12 সপ্তাহের মধ্যে পাল্টে যাবে। আজকে সুপ্রিম কোর্ট একেবারে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে সিঙ্গুরে জমি অধিগ্রহণ অনৈতিক। এখানেই থামেনি, 12 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে মাননীয় বিচারপতিরা স্পষ্ট নির্দেশ দিয়েছে সমস্ত কৃষককে জমি ফেরত দিতে। আমি সমীরবাবুর কাছে যাব। সমীরবাবু একজন বামপন্থী নেতা, রসিকতা করে আমায় টেক্সট পাঠিয়েছেন যে এই সবটাই গেল, আমাদের রাজ্যপাটও গেল, ইত্যাদি ইত্যাদি, কিন্তু যদি মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনের 400 একর যেটা নিয়ে এত রসিকতা হয়েছে সেইটা দেয়া যেত, তাহলে কারখানাও হতে পারত, হয়তো ক্ষমতা থেকে আমাদের সরে যেতে হতো না। 400 একর শেষ পর্যন্ত এত ভাইটাল হয়ে গেল। সুমনদা, গোটা রাজ্যের রাজনৈতিক মানচিত্রটা পাল্টে দিল। 2011-য় মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার অন্যতম প্রধান কারণ এই জমি আন্দোলন। আজকের দিনটা খুবই ঐতিহাসিক, অবশ্য মাসটাও খুব ঐতিহাসিক। আগস্ট মাসের আজ 31 তারিখ। 15ই আগস্ট ভারত স্বাধীন হয়েছিল, আর আজকে 31শে আগস্ট যে সুপ্রিম কোর্ট যে রায় দিল সিঙ্গুরবাসীর জন্য, অর্থাৎ অবৈধভাবে যে সিপিএমের জোরপূর্বক বলপূর্বক যে জমি কেড়ে নেওয়া বলবো, তা আজকে প্রমাণ করে দিল যে টাটার যে ন্যানো, লাস্ট শব্দটা কিন্তু নো করে দিল। আজকে আমার এতটাই আনন্দ লাগছে, আজকে এই জায়গাতে আপনারা একটা অনুষ্ঠান করছেন, এবং সিঙ্গুরবাসীদের কাছে আমি প্রথমেই শ্রদ্ধা জানাবো। এবং এই ঐতিহাসিক দিনটাকে যেভাবে সিঙ্গুরবাসী আজকে সারাক্ষণ আপনাদের চ্যানেলে আমি ছিলাম, দেখছিলাম যে যেভাবে তাদের মনের উচ্ছ্বাস প্রকাশ করেছে, চোখের জলের দাম পেয়েছে তারা, যে কষ্ট এবং কৃষকদের যে অধিকারের আইন, মমতা বন্দ্যোপাধ্যায়ের 26 দিনের অনশন, মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই, সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যারা ছিলেন অনেক অরাজনৈতিক মানুষ ছিলেন, শুধু অবৈধভাবে কাজ করার জন্য আগের সরকারের। এই অবৈধ শুধু সিঙ্গুর নিয়ে নয়, নন্দীগ্রাম, নেতাই, যেখানে যেখানে যা যা কাজ হয়েছে, অনেক কাজই বামপন সরকার অনৈতিকভাবে অবৈধভাবে করেছেন। মানুষের গণতন্ত্রের অধিকার ছিল না কথা বলার, কিন্তু যে কোনো কারণে হোক আজকে হয়তো একটা কথাই বলবো, যে সয় সে রয়। 10 বছর দেরি হলো ঠিকই, কিন্তু আসল আপনাদের জয়
এই জয় আপনাদের মাধ্যমে গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়বে। সমীরবাবু, আমার মনে আছে 10ই জুন ঠিক এইখানে মঞ্চটা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার প্রথম সিদ্ধান্ত ছিল যে সিঙ্গুরের এই জমি ফেরত দেয়া। তারপরে মামলা চলল এবং গোটা বিষয়টা অনিশ্চয়তার মধ্যে চলে গেল। সেই জুন মাসের 10 তারিখ যে আশার আলো ওই মানুষগুলোর চোখে ছিল, সেটা দপ করে নিভে গেল। পুরোটা অনিশ্চয়তা, কেননা কেউ প্রেডিক্ট করতে পারেন না যে কি রায় দান করবেন সুপ্রিম কোর্ট, সে তো পরের ব্যাপার, কবে সেই রায় আসবে। আজকে প্রায় অপ্রত্যাশিতভাবে, আমার ধারণা 48 ঘন্টা আগে ওনারাও কেউ জানতেন না যে এই রকম একটা রায় অপেক্ষা করছে এই আজকের তারিখে 31শে আগস্ট। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের নেত্রী, জননেত্রী। দেখুন, আপনারা যদি আন্দোলনের যিনি তখন উনি বিরোধী নেত্রী, আজকে উনি মুখ্যমন্ত্রী। আন্দোলনের শুরু যদি আপনি দেখেন অনেক ঘটনাকে কেন্দ্র করে, কিন্তু সিঙ্গুর দিয়েই কিন্তু শুরু হয়েছিল তার যাত্রা। এবং একটা জিনিস দেখুন, উনি বিরোধী নেত্রী থাকাকালীনও এই সিঙ্গুরবাসীদের পাশ থেকে কিন্তু উনি সরে যাননি। উনি দেখুন 2 টাকা কেজি চাল থেকে শুরু করে 2000 টাকা, যদিও এনাফ নয়, অনেক প্রয়োজন, কিন্তু যতটুকু তার সামর্থ্য ছিল তিনি সিঙ্গুরবাসীর পাশে দাঁড়িয়েছেন এবং সিঙ্গুরবাসীদের সাথে ছিলেন। আন্দোলনকে সবসময় কিভাবে আন্দোলনের গতিটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে মানুষের পাশ থেকে না সরে তাদের আশীর্বাদ পাওয়া যায়। এবং 2016 সালে জোট এসে, কংগ্রেস সিপিএম জোট এসেও যেভাবে কুৎসা সিঙ্গুর নিয়ে, নন্দীগ্রাম নিয়ে, এটা নিয়ে ওটা নিয়ে এমন ইস্যু তৈরি করেছিল যেখানে মানুষ সিঙ্গুরবাসী কিন্তু সরে যায়নি। এটাই হচ্ছে মমতা ব্যানার্জির বিউটি, কারণ তিনি মানুষের নেত্রী, জনগণের নেত্রী, মা মাটি মানুষের নেত্রী। এই জন্য তিনি দীর্ঘজীবী হন, মানুষের ভালোবাসায় থাকুন ভালো হয়ে, এটুকুই আমার কামনা। আমি দ্রুত একবার আপনাদের দেখাবো যে এই 400 একরের যে দাবি মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছিলেন, সেই 400 একর যা তৎকালীন বামফ্রন্ট সরকার দিতে রাজি হয়নি, সেই 400 একর শেষ পর্যন্ত কিভাবে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রটাকেই পাল্টে দিল। একটা সময় রাজ্যের কজন এই অখ্যাত জনপদের নাম জানতেন তা বলা কঠিন, কিন্তু গত 1 দশক ধরে সেই সিঙ্গুর ঘিরেই আবর্তিত হয়েছে রাজ্য রাজনীতি। অনেকে বলেন সিঙ্গুর রাজ্যে পালা বদল ঘটিয়েছে, অনেকের মতে সিঙ্গুর জমি আন্দোলনের নতুন দিশা দেখিয়েছে। সিঙ্গুর ঘিরেই জন্ম নিয়েছে আশা, আবার সিঙ্গুরের মাটিতেই স্বপ্নের সলিল সমাধি ঘটেছে। আবার এই সিঙ্গুরই জন্ম দিয়েছে নতুন স্লোগানের। মামাটি মানুষ এই স্লোগানটা সিঙ্গুর আন্দোলনের থেকে আমি কিন্তু সেই স্লোগানটাকে নিয়ে এসেছিলাম। পদে পদে চমক দিয়েছে সিঙ্গুর। সিঙ্গুরের মাটি স্বপ্ন দেখিয়েছে রাজ্যের প্রথম ছোট গাড়ি কারখানার। বামপন্থী মুখ্যমন্ত্রী শিল্পপতি রতন টাটাকে নিয়ে 1 লাখি গাড়ি তৈরির ঘোষণা করছেন। এই ছবিও দেখা গিয়েছে সিঙ্গুরের সৌজন্যেই। গজিয়ে উঠেছে হোটেল, চায়ের দোকান, কিন্তু জমি অধিগ্রহণ শুরু হতেই এই সিঙ্গুরই প্রতিবাদে গর্জে উঠেছে। খাসের ভেড়ি, বাজেমেলিয়া, গোপালনগর এই নামগুলির সঙ্গে রাতারাতি পরিচিত হয়েছে রাজ্যবাসী। টাটাদের কারখানা যত মাথা তুলে দাঁড়িয়েছে, আন্দোলনের ঝাঁঝও ততই বেড়েছে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় গাড়ির কাঁচ নামিয়ে প্রায় প্রত্যেকেই একবার না একবার তাকিয়েছেন এই একদা অখ্যাত জনপদের দিকে। বাংলা হয়ে উঠেছে সিঙ্গুরমুখী, রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সিঙ্গুর। টাটাদের কারখানা এলাকায় বুদ্ধদেব ভট্টাচার্যর সরকারের 144 ধারা জারি। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে মমতার ধর্ণা, অবরুদ্ধ সড়ক। সিঙ্গুরের বিডিও অফিস থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বের করে দেওয়ার এই ছবি। বিধানসভায় ভাঙচুর। সিঙ্গুরে বাম সরকারের পুলিশের লাঠি, গ্যাস, রাবার বুলেট, আগুন। জমি ফেরতের দাবিতে অনড় মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্মতলায় 26 দিনের অনশন। তাপসী মালিকের দগ্ধ দেহ উদ্ধার। টাটাদের কারখানা গড়তে অনড় বুদ্ধদেব ভট্টাচার্য সরকারের কড়া অবস্থান। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জ্যোতি বসুর বৈঠক। জটিল জট কাটাতে গোপাল কৃষ্ণ গান্ধীর মধ্যস্থতায় রাজভবনে মমতা বুদ্ধদেব বৈঠক। কিন্তু পরে ফের জেগে সেই 26 দিন অনশন করার পরেও, কথা দেওয়ার পরেও যখন গভর্নরের কথা পর্যন্ত মানা হলো না, গোপাল গান্ধী তখন ছিলেন। অবশেষে 2008 সালের ষষ্ঠীতে বোধনের দিনই বিসর্জনের সুর। রতন টাটার ঘোষণা, সিঙ্গুর ছাড়ছে ন্যানো, সেই গুড এম ব্যাড এমের তত্ত্ব। I think 2 years ago I once mentioned that if somebody puts a gun to my head, you pull the trigger or you take the gun away, because I will not move my head. I think Mr. Banerjee has pulled the trigger. এরপর 2011 মহাকরণের পরিবর্তন।
সিঙ্গুরের আন্দোলনকে সোপান করে ক্ষমতার অলিন্দে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিয়েই 400 একর জমি ফেরানোর ঘোষণা। সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের জমি 400 একর ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। টাটা বাবু যদি রাজি থাকেন 600 একরে কারখানা করতে, আমরা তাকে ওয়েলকাম করব, তিনি কারখানা করুক, কিন্তু 400 একর আইন মোতাবেক আমরা ফিরিয়ে দেবো। এরপর নতুন আইন তৈরি, কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ধাক্কা রাজ্য সরকারের। তারপর সুপ্রিম কোর্টে মামলা। গত 1 দশক ধরে এত কিছু দেখেছে সিঙ্গুর। 2016 বিধানসভা ভোটেও উঠে এসেছে সেই জমি প্রসঙ্গ। আমরা অপেক্ষা করছি বিচারের রায়ের জন্য, যেহেতু এটা সাবজুডিস আছে। তা সত্ত্বেও আমরা বিশ্বাস করি সিঙ্গুরের চাষিরা তাদের জমি ফেরত পাবে। শেষ পর্যন্ত বুধবারের সুপ্রিম কোর্টের রায়। বৃত্ত সম্পূর্ণ হলো। একটা দশক লাগলো ঠিকই, কিন্তু জয়ের স্বাদ পেল সিঙ্গুর। যে জমিটা একদিন চাষযোগ্য ছিল তার উপরে কংক্রিট দিয়ে রাস্তা করা হলো, কারখানা হলো, সেই জমিকে মানুষই করেছিল, মানুষই আবার সব সরিয়ে দিয়ে আবার চাষযোগ্য করে। আজকের এই জয়ের খবরটা পেয়ে আমার আনন্দে চোখ দিয়ে জল বেরিয়ে পড়েছে। যারা অন্যায়ের কাছে মাথা না নত করে এই আন্দোলনকে সাহস জুগিয়েছেন, সাফল্য মণ্ডিত করেছেন, তাদের সকলকে আমি স্যালুট জানাচ্ছি। এবিপি আনন্দ। আমি বিজন সরকারের কাছে আসব। বিজন, আমার মনে পড়ছে জ্যোতি বসুর একটা সমালোচনা তারই বামফ্রন্ট সরকারের প্রতি। তিনি বলেছিলেন যে আমার কৃষক সভার নেতারা কি ঘুমোচ্ছিল, সিঙ্গুরের মানুষকে কেন বোঝানো গেল না। অথচ তৎকালীন সরকার কিন্তু একদিকে যেরকম 26 দিনের অনশন চলছে, লাগাতার এখানে অবস্থান চলছে, সিঙ্গুরের সাধারণ মানুষের আন্দোলন চলছে, সেই বিষয়ে শুরু থেকে উদ্যোগী হতে দেখা যায়নি, বরঞ্চ 400 একরের দাবি নিয়ে বারবার ঠাট্টা রসিকতা হয়েছে। 400 একর বাংলার রাজনীতিতে একটা পট পরিবর্তন এনে দিয়েছে। 400 একর মমতা বন্দ্যোপাধ্যায়কে লালবাড়িতে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা পালন করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন সিঙ্গুরের জন্য, নন্দীগ্রামের জন্য। এ দুটো একটা প্রধান স্তম্ভ বলে আমি মনে করি। সেই সিঙ্গুরের আন্দোলনে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় তো নন, তার সঙ্গে ছিলেন সিঙ্গুরবাসী এবং ছিলেন বুদ্ধিজীবী, সাধারণ মানুষ, সবাই তার সঙ্গে ছিলেন। কিন্তু 10 বছর কেটে যাওয়ার পর চাষ করতে পারেনি সিঙ্গুরের মানুষ। তারা কেউ 2 টাকার চাল তো এসে পরে পেয়েছেন, 2000 টাকা তো পরে পেয়েছেন, কিন্তু 10 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে প্রমাণ করে দিয়েছিলেন যে আমরা জমি চাই, আমরা বামপন্থী সরকারের কাছ থেকে কোনো লোভ চাইনি, কোনো টাকার অঙ্কের কাছে নিজেদের মাথা। বিজন, আমি শুধু যোগ করে দিই যে বারবার সমস্ত স্তরের নির্বাচনে এই সিঙ্গুর এবং আশেপাশে সংলগ্ন এলাকায় পঞ্চায়েত স্তর থেকে একেবারে বিধানসভা, লোকসভা সর্বত্র কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থীরাই জয়ী হয়েছেন। যখন অপেক্ষার সময় ছিল, দুঃসহ অপেক্ষা, আশার আলো দেখা যাচ্ছিল না, তখনও সিঙ্গুরবাসী সব সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন। আজকের এই রায় আমার কাছে মনে হয় ঐতিহাসিক রায়। শুধু সিঙ্গুরবাসীর জন্য নয়, বাংলার জন্য নয়, ভারতবর্ষের জন্য নয়, বিশ্বের সর্বত্র মাটি কেড়ে নেওয়া আন্দোলনের বিরুদ্ধে যে স্বৈরাচারী সরকার এই কাজ করতে পারে তার বিরুদ্ধে রায় সুপ্রিম কোর্টের। এবং আমি মনে করি জনপ্রতিনিধিত্ব আইন যেটা আছে, সেই আইনে বসে, ওই চেয়ারে বসে বুদ্ধদেব ভট্টাচার্য তৎকালীন মুখ্যমন্ত্রী এবং তার সঙ্গে যারা জড়িত ছিলেন, তারা চেয়ারকে অপব্যবহার করে জমিকে জোর করে অধিগ্রহণ করেছিলেন। তাদের বিরুদ্ধে ক্রিমিনাল অ্যাক্টে কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা, গ্রেপ্তার করা যায় কিনা, সেই আইনি ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি এই সিঙ্গুরের মানুষের জন্য। আরো একটা কথা, যে মানুষগুলো 10 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন, আদালতের জন্য দীর্ঘসূত্রতার কারণে রায় পাচ্ছিলেন না, তখন অনেকে এসে, এই রবীন বাবুদের মতো নেতারা এসে ন্যানো গাড়ি চড়ে বলতে শুরু করেছিলেন আমরা এখানে ন্যানো গড়ব। মানুষ কংগ্রেস এবং সিপিএমকে একসঙ্গে জোটে ন্যানো গাড়িতে করে বাংলার বাইরে বের করে দিয়েছে। আমি মনে করি যে বড় চেহারা নিয়ে
এখানকার মানুষকে শুধু ভয় দেখানো হয়নি, তাদেরকে লোভ দেখানো হয়েছিল সিঙ্গুরের মানুষকে। সে লোভ তারা উপেক্ষা করেছে, ভয়কে জয় করেছে সিঙ্গুরের মানুষ। সেই জয় সিঙ্গুরবাসীর জয়, এই জয় মামাটি মানুষের। সেই মাটি শব্দটা, মাটি অর্থে এখানকার ভূমি, আর সেই ভূমি বাংলার মাটি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ 10 বছরের লড়াইকে আজকে বোধহয় সুপ্রিম কোর্ট কোথাও একটা স্বীকৃতি দিলেন। কোনো সন্দেহ নেই যে জমি আন্দোলনে একেবারে স্বীকৃতির শিলমোহর পড়ল আজ। আর এই গোটা বিষয়টাতে বুদ্ধদেব ভট্টাচার্যের ভূমিকা কি ছিল দেখুন। ফের সিঙ্গুর কাঁটায় বিদ্ধ হলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সুপ্রিম কোর্ট তার রায় জানিয়ে দিল বাম আমলে সিঙ্গুরে করা জমি অধিগ্রহণ অবৈধ। সুপ্রিম কোর্টের এই রায় বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে নিঃসন্দেহে আরো বড় সড় একটা ধাক্কা। বুদ্ধদেব সরকার এসে জোর করে না কিছু বলে, চাষিদের সঙ্গে আমাদের সঙ্গে আলোচনা না কিছু করে জোর করে ঘিরে নিল, এবং আমরা প্রতিবাদ জানাতে গেছি বলে আমাদেরকে মারধর থেকে কেস কাবারি দিয়ে জেল পর্যন্ত খাটিয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্য রাজপাট হারানোর চিত্রনাট্য লেখা শুরু হয়েছিল সিঙ্গুর থেকে, অথচ সিঙ্গুরের এই প্রস্তাবিত কারখানাই ছিল তার স্বপ্নের প্রকল্প। স্বপ্ন ডানা মেলা শুরু করেছিল 10 বছর আগে, 2006 সালে 18ই মে। সপ্তম বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দিনই রতন টাটাকে পাশে নিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য ঘোষণা করেছিলেন সিঙ্গুরে হবে ছোট গাড়ি তৈরির কারখানা। কিন্তু জমি অধিগ্রহণ করতে গিয়েই বাধে বিপত্তি। সম্ভ্রান্ত জনপদে শুরু হয় অশান্তি, আন্দোলন, পুলিশের লাঠি, কাঁদানে গ্যাস। বাম আকাশে জমতে শুরু করে কালো মেঘ। কিন্তু তারপরও কারখানায় অনড় ছিলেন বুদ্ধদেব। অনেকের মতে তৎকালীন মুখ্যমন্ত্রী বুঝে উঠতেই পারেননি সিঙ্গুরের জমি আন্দোলন কত বড় আঘাত হানতে পারে তাঁর সাম্রাজ্যে। তৃণমূল স্তরে যে কি অসন্তোষ দানা বেঁধেছে, রাইটার্স বিল্ডিং এর মতোই তা ঠাহর করে উঠতে পারেনি আলিমুদ্দিনও। তাই অনিল বসুদের মুখে শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুকথা। পারতাম দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে চুলের মুঠি ধরে তুলে কালীঘাট পর্যন্ত পৌঁছে দিতে। এই কুকথা যে পরিস্থিতি আরো ঘোরালো করছে তার আঁচ সম্ভবত পায়নি সিপিএম নেতৃত্ব। বিরোধীরা যখন বারবার দাবি করেছে টাটার সঙ্গে সরকারের চুক্তি প্রকাশ্যে আনা হোক, তখন বারবার তা এড়িয়ে গিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য, নিরুপম সেনরা। ট্রেড সিক্রেট বলে গোপনীয়তা বজায় রেখেছেন। যখন একটা কোনো চুক্তিপত্র হয় তখন একটা কথা থাকে, একটা কমার্শিয়াল কনফিডেন্সিয়ালিটি বলে একটা কথা আছে। আমি ঠিক দুটো কথা আপনাকে বলবো। একটা হচ্ছে যে মহাকরণে যেদিন পার্থ চ্যাটার্জি এবং পূর্ণেন্দু বসু গেলেন, সেদিন তারা একটা দাবি জানিয়েছিলেন, যেটা নিয়ে পরে তারা মঞ্চে বহু জলঘোলা করেন, যে রাজ্য সরকারের কাছ থেকে আমরা চুক্তিটা দেখতে চেয়েছিলাম, আমাদের পাঠানো হয়নি, জমির ম্যাপ পাঠানো হয়েছে কিন্তু চুক্তি পাঠানো হয়নি। এক। দুই হচ্ছে যে শিল্প বিষয়ক স্ট্যান্ডিং কমিটি, যেটা সুদীপ বন্দ্যোপাধ্যায় যেটা চেয়ারম্যান, তাতেও আপনি চুক্তিটা সমগ্রভাবে দেখিয়েছেন, পড়ে শুনিয়েছেন, কিন্তু বলেছেন এর কপি দেয়া যাবে না, ট্রেড সিক্রেট ইত্যাদি। আরটিআই অ্যাক্টে এই শব্দটা উচ্চারিত, এই শব্দটা লেখা আছে, এবং ওই পার্টিকুলার সেকশন, যে সেকশনের কথা আপনাকে বললাম, সেই সেকশনেও এই কথাটা আছে। ট্রেড সিক্রেটের কথা আছে, পেটেন্টের কথা আছে, কমার্শিয়াল কনফিডেন্সিয়ালিটির কথা আছে। ওনারা কতকগুলো জিনিস ওনারা মনে করেন যে কোনো স্টেটের সঙ্গে যখন আমি করব তখন সার্টেন থিংস শুড বি কেপ্ট কনফিডেন্সিয়াল। বাম সরকার যত গোপনীয়তা বাড়িয়েছে ততই আরো দানা বেঁধেছে রহস্য, আরো অশান্ত হয়েছে পরিবেশ। শেষ পর্যন্ত সিঙ্গুরের জমি আন্দোলন ছড়িয়েছে নন্দীগ্রামেও। একসময় পাট্টা বিলিয়ে মানুষের মন জয় করা সিপিএম সেই জমি আন্দোলনের জালেই আরো বেশি করে জড়িয়ে পড়েছে। জমি ঘিরে মানুষের আবেগ, রক্ত, মৃত্যু, এসবই বাম সরকারকে আরো বেশি করে পতনের দিকে ঠেলে দিয়েছে। শেষ পর্যন্ত টাটাকেও রাজ্যে ধরে রাখতে পারেননি বুদ্ধদেব ভট্টাচার্য। সেই সঙ্গে 2011 সালে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তাঁর সাম্রাজ্য। ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য অস্ত যায় না বলে একসময় যে কথা প্রচলিত ছিল বাম শাসন সম্পর্কেও অনেককে তা বলতে শোনা যেত। কিন্তু একটা জমি আন্দোলনই তাদের পায়ের তলার জমি কেড়ে নেয়। বিধানসভা ভোটে পরাজয়ের পর নানা বিষয় ভুল স্বীকার করলেও সিঙ্গুর নিয়ে কিন্তু কখনো মচকাননি বুদ্ধদেব। বারবার সেই কারখানার কথাই বলেছেন। এই সিঙ্গুরে এতদিনে কি হতো, বিশাল কারখানা, মাথা তুলে দাঁড়াতো, বিশাল কারখানা, সিঙ্গুরের চেহারা পাল্টে যেত। কিন্তু সুপ্রিম কোর্ট এবার স্পষ্ট জানিয়ে দিল বুদ্ধদেব ভট্টাচার্য সরকারের জমি অধিগ্রহণ প্রক্রিয়াতেই ভুল ছিল, অর্থাৎ গোড়াতেই গলদ। নড়বড়ে ভিত্তির ওপর কি আর সাম্রাজ্য করা সম্ভব? বুদ্ধদেব কি সেটা বুঝতে পারেননি? নইলে এভাবে আম ছালা দুই তো আর যেত না।
সুপ্রিম কোর্টের রায়ের পর প্রশ্ন অনেকেরই, আর এদিনের রায়ের পর আলিমুদ্দিনও যে কার্যত ভাষা হারিয়েছে তা স্পষ্ট সূর্যকান্ত মিশ্রের কথা থেকে। এই নতুন সরকার হওয়ার পর সেই বিল প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আমরা বলেছিলাম যে আপনারা রায় পেয়েছেন মানুষের, আপনারা যদি জমি ফেরত দিতে চান আপনারা ফেরত দিতে পারেন, আমরা তার বিরোধিতা করছি। সিঙ্গুরবাসী আজ আনন্দে উদ্বেল, আর আক্ষেপের সুরে বহু সিপিএম সমর্থকেরই বক্তব্য, একটা সিঙ্গুরই সব শেষ করে দিল। বিতনু চট্টোপাধ্যায়, অর্ণব মুখোপাধ্যায় ও রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ। এই মুহূর্তে টাটাদের প্রতিক্রিয়া আমাদের কাছে এসে পৌঁছেছে। তারা স্পষ্টত অধিগ্রহণ থেকে নিজেদের বোধহয় পরোক্ষে বিযুক্ত করতে উদ্যত। তারা বলছেন যে তাদের এই জমি দেওয়ার আগে রাজ্য সরকার অধিগ্রহণ করেছিল, অর্থাৎ পরোক্ষে বলছেন যে জমি অধিগ্রহণের সঙ্গে তাদের যুক্ত করা উচিত হবে না। এবং পাশাপাশি অবশ্য এই মন্তব্য টাটা মোটরসের পক্ষে থেকে আছে যে গোটা রায়ের যে কপি সেটা হাতে পাওয়ার পর তারা মন্তব্য করতে পারবেন। পাশাপাশি এটাও আছে যে তাদের এই জমি অধিগ্রহণ 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় এসে যেটা করলেন, আবার খাস জমিতে রূপান্তরিত করলেন, সেই বিষয়ে মামলাটা এখনও সুপ্রিম কোর্টে পেন্ডিং, তারও উল্লেখ রয়েছে। আমি অভিরূপদার কাছে আসব। আপনার কি মনে হয় এই রায়ের পর ওই জমি অধিগ্রহণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের জমি অধিগ্রহণ নিয়ে, মানে আমি বলবো পাল্টা অধিগ্রহণ নিয়ে যে মামলাটা, সেটা আদৌ কোনো আইনি বৈধতা, কোনো গুরুত্ব থাকে? এক, এবং দুই হচ্ছে এরপর কার্যত এই রায়ের পর, এই রায়ের প্রেক্ষিতে বললে টাটাদের হাতে পেন্সিল ছাড়া কিছুই থাকে না। তারা কি অন্য কোনো বেঞ্চে গিয়ে এই যে উল্লাসের পরিবেশ, সেখানে কোনো স্তব্ধতা আনতে পারে? নিশ্চয়ই বৈধতা থাকে না, এটা পরিষ্কার। কিন্তু টাটারা যদি নিজেদের এই পুরো প্রক্রিয়া থেকে সম্পূর্ণ সরিয়ে নিতে চান, তাহলে সেটা ঠিক হবে না। কেন বলি, যে চুক্তি তখন দেখানো হয়নি সেটা পরে তো প্রকাশ পেয়েছে। তার থেকে একটু একটু আমার মনে আছে চুক্তিটা কি ছিল। 997 একর জমি 90 বছরের লিজে দেওয়া হয়েছিল, এবং তার জন্যে বছরে 1 কোটি টাকা করে শুধু ভাড়া দিতে হবে, কোনো ডাউন পেমেন্ট নেই। সেই 1 কোটি টাকাটা ভাড়াটা বাড়তে বাড়তে একেবারে শেষ 20 বছরে গিয়ে বছরে 20 কোটি টাকা হবে। তখন কিন্তু ইনফ্লেশন হতে হতে 20 কোটির দাম 20 লক্ষও থাকবে না, এটা মনে রাখতে হবে। এর সঙ্গে যেটা ছিল, 200 কোটি টাকা একটা ধার টাটাদের দেওয়া হবে, যার ওপর সুদ থাকবে 1% হারে সুদে 200 কোটি টাকা ধার, এবং তারও ওপরে ভ্যাট বাবদ যেটা প্রাপ্য হবে সরকারের, সেটা আবার টাটাদের ফিরিয়ে দেয়া হবে, আবার ধার হিসেবে 1% হারে। হ্যাঁ, এই যে ব্যাপারটা, এটা তো একেবারে চূড়ান্ত সুবিধাজনক শর্ত, যে আমার ধারণা যে কারণে রাজনৈতিক বিতর্ক এড়াতে এটাকে অস্বচ্ছ রাখা হয়েছিল। অভিজিৎ, এইখানে আমার পরের প্রশ্ন, নিঃসন্দেহে সিঙ্গুর তো রাজ্যের বিষয় না, একটা ঐতিহাসিক বিষয়। জমি আন্দোলনের ইতিহাস লেখা হলে স্বর্ণাক্ষরে সিঙ্গুর আন্দোলনের নাম লেখা থাকবে। আজকের প্রেক্ষিতে আর পরবর্তী কোনো মামলার গুরুত্ব রইল? আজকের প্রেক্ষিতে টাটারা যে মামলাটা রেফার করছেন, 2000 মামলাটা রেফার করছেন, আমি বলবো যে এই মামলাটা এর পরে অ্যাপিলে যাবে কিনা তার উপর অনেকটা নির্ভর করবে। যদি এর পরে অ্যাপিলে গিয়ে একটা অন্য মোড় নেয়, আমি আইন খুব একটা জানি না, কিন্তু মানে কমন সেন্স বলছে যে কি বলছেন, ওটা বলে দিয়েছেন শব্দ। আচ্ছা, আমি এটা কারেকশন করব। আচ্ছা, সেটা হচ্ছে রিভিউ পিটিশন হতে পারে, একই কথাটা কিউরেটিভ পিটিশন, যেটা সেটা আমজাদ আলী বললেন। এর বাইরে অ্যাপিলের আজ কোনো স্কোপ, এটা অ্যাপেক্স কোর্ট। কোনো সন্দেহ নেই যে আইনি বিতর্কের মাঝে একেবারে আমরা অন্ধকারে সন্ধ্যের পর এই অনুষ্ঠান করছি, কিন্তু দিনের আলোর মতো একটা বিষয় স্পষ্ট, যে আজকে চূড়ান্ত জয় হয়েছে সিঙ্গুরের মানুষের। কোনো এ নিয়ে সন্দেহের অবকাশ নেই, এবং সিঙ্গুরের যে কোনো পল্লীতে, যে কোনো পাড়ায় গেলে সেই আনন্দের উচ্ছ্বাস আপনাকে স্পর্শ করবেই। আমি এই অনুষ্ঠান শুরু করেছিলাম রবীন্দ্রনাথের 2 বিঘা জমি দিয়ে। সেই যে মাটির প্রতি মানুষের আবেগ, সেই যে জমির প্রতি ভালোবাসা, আরও একবার এই রায়ের পর এই গোটা সিঙ্গুরে, এই সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে আপনি অনুভব করবেন, আপনি করবেন, আপনি করতে বাধ্য হবেন। এই অনুষ্ঠান শেষ করব আজকে সিঙ্গুরের সেই সমস্ত যারা লড়াই করলেন, সেই কৃষক, অকৃষক, যারা জমি আন্দোলনের শরিক হয়েছেন, তাদের মুখে এই সুপ্রিম কোর্টের রায় হাসি এনে দিল। দেখুন, সিঙ্গুরে অকাল হোলি, মনে আনন্দ, চোখে জল। জমির ফসল একটা চলে গেলে কি হয়, একটা ছেলে যেমন চলে যায় তার বাবা মায়ের কাছ থেকে,
যাদের গেছে তারাই জানে। এক দশকের আশা আকাঙ্ক্ষার দীর্ঘ দোলাচলের পর শেষ পর্যন্ত দিশা দেখল সিঙ্গুর। কারণ সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে 12 সপ্তাহের মধ্যে জমি ফেরত দিতে হবে কৃষকদের। আর এই রায় শুনে চোখের জল চেপে রাখতে পারছেন না সত্তরোর্ধ্ব বিশ্বনাথ দাস। হয়তো এই দিনটার জন্যই অপেক্ষায় ছিলেন এই বৃদ্ধ। সেদিন চাপ এসেছিল জমি ছাড়তে হবে বলে, কিন্তু রাজি হননি বিশ্বনাথ। মাটির টানে রুখে দাঁড়িয়েছিলেন, কিন্তু পারেননি। হাত থেকে চলে গিয়েছিল নিজের শেষ সম্বল। বুক ফাটা আর্তনাদেও লাভ হয়নি। পুলিশের লাঠি বয়সের তোয়াক্কা করেনি। এতদিন ধরে চেপে রাখা সেই যন্ত্রণার আজ উপশম। সুপ্রিম কোর্টের রায়। আনন্দ তো আছেই তো, জমি না পেলেও এত পেলুম, তার থেকে আনন্দ আজকে বেশি হলো। একটু কষ্ট তো হয়েছে, মার খেয়েছি, খেয়েছি। বেড়াবেড়ির অষ্টুরানী কোলেরও একমাত্র সম্বল ছিল তার জমি। জমিতে চাষ করেই হতো দিন গুজরান, কিন্তু ন্যানোর হাতছানিতে সেদিন জমি হাতছাড়া হয়েছিল অষ্টুরানীর। তারপর থেকে শুধুই অভাব আর অনটনের সাক্ষী এই কোলে পরিবার। কোনো মতে মেয়ের বিয়ে দিয়েছেন, ছেলেকে পাঠাতে হয়েছে মুম্বাইয়ে সোনার কাজ করতে। কিন্তু আজ জমি থাকলে সেই জমিতেই তো ফলতো সোনা। তবে এই আক্ষেপ এখন উধাও। সুপ্রিম কোর্টের রায়ে জমি ফেরত পাওয়ার আশায় আনন্দে উদ্বেল অষ্টুরানী কোলে। এখন খুশি, জমিটা পেয়ে অনেক খুশি। এত খুশি, এত আনন্দ বলে বোঝাতে পারবো না। সিঙ্গুরে ন্যানো কারখানা চত্বরে রয়েছে কমল দাসের 4 বিঘা জমি। যে জমিতে একসময় হৈ হৈ করে ফসল ফলত, সেই জমিতেই এখন শিল্পায়নের পাঁচিল। রোজ যেতেন নিজের জমিটা চোখের দেখা দেখতে, কিন্তু ওইটুকুই। আর কিচ্ছু করার ক্ষমতা ছিল না বেড়াবেড়ির কমলের। বুধবার আদালতের রায়ে বুকে বল পেলেন তিনিও। বাবা এই জমি থেকেই চাষ করে ভাগে করে আমাদেরকে যতটুকু পড়িয়েছে, যতটুকু করেছে, আমরা যেটুকু দাঁড়িয়ে আছি জমির বেস থেকে, এখান থেকেই দাঁড়িয়ে আছি। একসময় সিঙ্গুরের 2 ফসলি 3 ফসলি জমি খাদ্য জোগাতো গোটা রাজ্যকে। কিন্তু গত কয়েক বছর ধরে সেই সিঙ্গুরকেই মুখে তুলতে হয়েছে 2 টাকা কেজি দরের চাল। কিন্তু আশা ছাড়েনি সিঙ্গুর। সিঙ্গুরের জমি আবেগ জন্ম দিয়েছিল জমি আন্দোলনের। আজ তারই ফসল ঘরে তুলল সিঙ্গুরবাসী। অর্ণব মুখোপাধ্যায়, মহিউদ্দিন মল্লিক ও সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ। নিবেদন করছে ডালমিয়া ডিএসপি সিমেন্ট, ঢালাই এক্সপার্ট। সহযোগী নিবেদক সফেদ ডিটারজেন্ট পাউডার, সাফাইকা সুপারস্টার, বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। আমরা জানি জীবনের মূল্য।